রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ তথ্য ও সত্য সাহিত্যের পথে গ্রন্থ থেকে পাঠ করছি চুমকি সরকার। সাহিত্য বা কলা রচনায় মানুষের যে চেষ্টার প্রকাশ, তার সঙ্গে মানুষের খেলা করবার প্রবৃত্তিকে কেউ কেউ এক করে দেখেন। তারা বলেন, খেলার মধ্যে প্রয়োজন সাধনের কোনো কথা নেই, তার উদ্দেশ্য বিশুদ্ধ অবসর বিনোদন। সাহিত্য ও ললিত কলারও সেই উদ্দেশ্য। এ সম্বন্ধে আমার কিছু বলবার আছে। আমি কাল বলেছি যে আমাদের সত্তার একটা দিক হচ্ছে প্রাণ ধারণ, টিকে থাকা। সেজন্য আমাদের কতকগুলি স্বাভাবিক বেগ আবেগ আছে। সেই তাগিদেই শিশুরা বিছানায় শুয়ে শুয়ে হাত পা নাড়ে, আরও একটু বড় হলে অকারণে ছোটাছুটি করতে থাকে। জীবনযাত্রায় দেহকে ব্যবহার করবার প্রয়োজনে প্রকৃতি এই রকম অনর্থকতার ভান করে আমাদের শিক্ষা দিতে থাকেন। ছোট মেয়ে যে মাতৃভাব নিয়ে জন্মেছে, তার পরিচালনার জন্যেই সে পুতুল নিয়ে খেলে। প্রাণ ধারণের ক্ষেত্রে জিজ্ঞাসাবৃত্তি একটি প্রধান অস্ত্র। বালকেরা তাই প্রকৃতির প্রেরণায় প্রতিযোগিতার খেলায় সেই বৃত্তিতে শান দিতে থাকে। এই রকম খেলাতে আমাদের বিশেষ আনন্দ আছে। তার কারণ এই যে প্রয়োজন সাধনের জন্য আমরা যে সকল প্রবৃত্তি নিয়ে জন্মেছি, প্রয়োজনের উপস্থিত দায়িত্ব থেকে মুক্ত করে নিয়ে তাদের খেলায় প্রকাশ করতে পাই। এই হচ্ছে ফলাশক্তিহীন কর্ম। এখানে কর্মই চরম লক্ষ্য, খেলাতেই খেলার শেষ। তৎসত্ত্বেও খেলার বৃত্তি আর প্রয়োজন সাধনের বৃত্তিমূলে একই। সেই জন্যে খেলার মধ্যে জীবনযাত্রার নকল এসে পড়ে। কুকুরের জীবনযাত্রায় যে লড়াইয়ের প্রয়োজন আছে, দুই কুকুরের খেলার মধ্যে তারই নকল দেখতে পাই। বেড়ালের খেলা ইঁদুর শিকারের নকল। খেলার ক্ষেত্র জীবযাত্রা ক্ষেত্রের প্রতিরূপ। অপরপক্ষে যে প্রকাশ চেষ্টার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপন প্রয়োজনের রূপকে নয়, বিশুদ্ধ আনন্দ রূপকে ব্যক্ত করা। সেই চেষ্টারই সাহিত্যগত ফলকে আমি রসসাহিত্য নাম দিয়েছি। বেঁচে থাকবার জন্যে আমাদের যে মূলধন আছে, তারই একটা উদ্বৃত্ত অংশকে নিয়ে সাহিত্যে আমরা জীবন ব্যবসায়ীরই নকল করে থাকি। এ কথা বলতে তো মন সায় দেয় না। কবিতার বিষয়টি যাই হোক না কেন, এমনকি সে যদি দৈনিক একটা তুচ্ছ ব্যাপারই হয়, তবু সেই বিষয়টিকে শব্দচিত্রে নকল করে ব্যক্ত করা তার উদ্দেশ্য কখনোই নয়। বিদ্যাপতি লিখছেন, জব গোদুলি সময়ে বেলি ধ্বনি মন্দির বাহির ভেলি নব জলধরে বিজুরি রেহা দ্বন্দ্ব পসারি গেলি। গোধূলি বেলায় পূজা শেষ করে বালিকা মন্দির থেকে বাহির হয়ে ঘরে ফেরে। আমাদের দেশে সংসার ব্যাপারে এ ঘটনা প্রত্যহই ঘটে। এ কবিতা কি শব্দ রচনার দ্বারা তারই পুনরাবৃত্তি? জীবন ব্যবহারে যেটা ঘটে, ব্যবহারের দায়িত্বমুক্তভাবে সেইটিকেই কল্পনায় উপভোগ করাই কি এই কবিতার লক্ষ্য? তা কখনোই স্বীকার করতে পারিনি। বস্তুত মন্দির থেকে বালিকা বাহির হয়ে ঘরে চলেছে, এই বিষয়টি এই কবিতার প্রধান বস্তু নয়। এই বিষয়টিকে উপলক্ষ মাত্র করে ছন্দে বন্ধে বাক্যবিন্যাসে উপমা সংযোগে যে একটি সমগ্র বস্তু তৈরি হয়ে উঠেছে, সেইটিই হচ্ছে আসল জিনিস। সে জিনিসটি মূল বিষয়ের অতীত, তা অনির্বচনীয়। ইংরেজ কবি কিটস একটি গ্রিক পূজাপাত্রকে উদ্দেশ্য করে কবিতা লিখেছেন। যে শিল্পী সেই পাত্রকে রচনা করেছিল, সে তো কেবলমাত্র একটি আধারকে রচনা করেনি। মন্দিরে অর্ঘ্য নিয়ে যাবার সুযোগ মাত্র ঘটাবার জন্যে এই পাত্রের সৃষ্টি নয়। অর্থাৎ মানুষের প্রয়োজনকে রূপ দেওয়া এর উদ্দেশ্য ছিল না। প্রয়োজন সাধন এর দ্বারা নিশ্চয়ই হয়েছিল, কিন্তু প্রয়োজনের মধ্যেই এ নিঃশেষ হয়নি। তার থেকে অনেক স্বতন্ত্র, অনেক বড়। গ্রিক শিল্পী সুষমাকে
পূর্ণতার একটি আদর্শকে প্রত্যক্ষতা দান করেছে, রূপলোকে অপরূপকে ব্যক্ত করেছে। সে কোনো সংবাদ দেয়নি, বহিঃসংসারের কোনো কিছুর পুনরাবৃত্তি করেনি। অন্তরের অহেতুক আনন্দকে বাহিরে প্রত্যক্ষগোচর করার দ্বারা তাকে পর্যাপ্তি দান করবার যে চেষ্টা তাকে খেলা না বলে লীলা বলা যেতে পারে, সে হচ্ছে আমাদের রূপ সৃষ্টি করবার বৃত্তি, প্রয়োজন সাধনের বৃত্তি নয়। তাতে মানুষের নিত্যকর্মের দৈনিক জীবনের সম্বন্ধ থাকতেও পারে, কিন্তু সেটা অবান্তর। আমাদের আত্মার মধ্যে অখণ্ড ঐক্যের আদর্শ আছে। আমরা যা কিছু জানি কোনো না কোনো ঐক্যসূত্রে জানি। কোনো জানা আপনাতে একান্ত স্বতন্ত্র নয়। যেখানে দেখি আমাদের পাওয়া বা জানার অস্পষ্টতা, সেখানে জানি। মিলিয়ে জানতে না পারাই তার কারণ। আমাদের আত্মার মধ্যে জ্ঞানে ভাবে এই যে একের বিহার, সেই এক যখন লীলাময় হয়, যখন সে সৃষ্টির দ্বারা আনন্দ পেতে চায়, সে তখন এককে বাহিরে সুপরিস্ফুট করে তুলতে চায়। তখন বিষয়কে উপলক্ষ করে, উপাদানকে আশ্রয় করে একটি অখণ্ড এক ব্যক্ত হয়ে ওঠে। কাব্যে, চিত্রে, গীতে, শিল্পকলায়, গ্রিক শিল্পীর পূজাপাত্রে বিচিত্র রেখার আবর্তনে যখন আমরা পরিপূর্ণ এককে চরম রূপে দেখি, তখন আমাদের অন্তরাত্মার একের সঙ্গে বহির্লোকের একের মিলন হয়। যে মানুষ অরসিক, সে এই চরম এককে দেখতে পায় না। সে কেবল উপাদানের দিক থেকে, প্রয়োজনের দিক থেকে এর মূল্য নির্ধারণ করে। শরদচন্দ পবনমন্দ বিপিনে বহল কুসুমগন্ধ ফুল্ল মল্লী মালতী যুথি মত্ত মধুপ ভরণী। বিষয়ে ভাবে বাক্যে ছন্দে নিবিড় সম্মিলনের দ্বারা যদি এই কাব্যে একের রূপ পূর্ণ হয়ে দেখা দেয়, যদি এই একের আবির্ভাবই চরম হয়ে আমাদের চিত্তকে অধিকার করে, যদি এই কাব্য খণ্ড খণ্ড হয়ে উল্কাবৃষ্টির দ্বারা আমাদের মনকে আঘাত না করতে থাকে, যদি ঐক্যরসের চরমতাকে অতিক্রম করে আর কোনো উদ্দেশ্য উগ্র হয়ে না ওঠে, তাহলেই এই কাব্যে আমরা সৃষ্টিলীলাকে স্বীকার করব। গোলাপ ফুলে আমরা আনন্দ পাই, বর্ণে, গন্ধে, রূপে, রেখায়। এই ফুলে আমরা একের সুষমা দেখি। এর মধ্যে আমাদের আত্মারূপী এক আপন আত্মীয়তা স্বীকার করে। তখন এর আর কোনো মূল্যের দরকার হয় না। অন্তরে এক, বাহিরের একের মধ্যে আপনাকে পাই বলে এরই নাম দেই আনন্দরূপ। গোলাপের মধ্যে সুনিহিত, সুবিহিত, সুষমাযুক্ত যে ঐক্য, নিখিলের অন্তরের মধ্যেও সেই ঐক্য। সমস্তের সঙ্গীতের সঙ্গে এই গোলাপের সুরটুকুর মিল আছে। নিখিল এই ফুলের সুষমাটিকে আপন বলে গ্রহণ করেছে। এই কথাটাকে আরেক দিক থেকে বোঝাবার চেষ্টা করি। আমি যখন টাকা করতে চাই, তখন আমার টাকা করবার নানা প্রকার চেষ্টা ও চিন্তার মধ্যে একটি ঐক্য বিরাজ করে। বিচিত্র প্রয়াসের মধ্যে একটিমাত্র লক্ষ্যের ঐক্য অর্থকামীকে আনন্দ দেয়, কিন্তু এই ঐক্য আপন উদ্দেশ্যের মধ্যেই খণ্ডিত, নিখিলের সৃষ্টিলীলার সঙ্গে যুক্ত নয়। ধনলোভী বিশ্বকে টুকরো টুকরো করে খাবলে নিয়ে আপন মুনাফার মধ্যে সঞ্চিত করতে থাকে। অর্থকামনার ঐক্য বড় ঐক্যকে আঘাত করতে থাকে। সেই জন্যে উপনিষদ যেখানে বলেছেন নিখিল বিশ্বকে একের দ্বারা পূর্ণ করে দেখবে, সেইখানেই বলেছেন মা গৃধ লোভ করবে না। কারণ লোভের দ্বারা একের ধারণা থেকে, একের আনন্দ থেকে বঞ্চিত হতে হয়। লোভীর হাতে কামনার সেই লণ্ঠন, যা কেবল একটি বিশেষ সংকীর্ণ জায়গায় তার সমস্ত আলো সংহত করে, বাকি সব জায়গার সঙ্গে তার অসামঞ্জস্য গভীর অন্ধকারে ঘনীভূত হয়ে ওঠে। অতএব লোভীর এই সংকীর্ণ ঐক্যের সঙ্গে সৃষ্টির ঐক্যের রসসাহিত্য ও ললিত কলার ঐক্যের সম্পূর্ণ তফাৎ নিখিলকে ছিন্ন করে হয় লাভ।
নিখিলকে এক করে হয় রস, লক্ষপতি টাকার থলি নিয়ে ভেদ ঘোষণা করে, আর গোলাপ নিখিলের দূত একের বার্তাটি নিয়ে সে ফুটে ওঠে যে এক অসীম। গোলাপের হৃদয়টুকু পূর্ণ করে সেই তো বিরাজ করে। কিটস তাঁর কবিতায় নিখিল একের সঙ্গে গ্রিক পাত্রটির ঐক্যের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, "Those silent form dost tease us out of thought as doth eternity." হে নীরব মূর্তি, তুমি আমাদের মনকে ব্যাকুল করে সকল চিন্তার বাইরে নিয়ে যাও, যেমন নিয়ে যায় অসীম। কেননা অখণ্ড একের মূর্তি যে আকারই থাক না, অসীমকেই প্রকাশ করে। এই জন্যেই সে অনির্বচনীয়। মন এবং বাক্য তার কিনারা না পেয়ে ফিরে ফিরে আসে। অসীম একের সেই আকুতি যা ঋতুদের ডালায় ডালায় ফুলে ফুলে বারে বারে পূর্ণ হয়েও নিঃশেষিত হলো না, সেই সৃষ্টির আকুতিই তো রূপদক্ষের কারুকলার মধ্যে আবির্ভূত হয়ে আমাদের চিত্তকে চিন্তার বাইরে উদাস করে নিয়ে যায়। অসীম একের আকুতিই তো সেই বেদনা, যা বেদ বলেছেন সমস্ত আকাশকে ব্যথিত করে রয়েছে। সে রোদসী ক্রন্দসী, সে কাঁদছে। সৃষ্টির কান্না রূপে রূপে আলোয় আলোয় আকাশে আকাশে নানা আবর্তনে আবর্তিত। সূর্যে চন্দ্রে গ্রহে নক্ষত্রে অণুতে পরমাণুতে সুখে দুঃখে জন্মে মরণে সমস্ত আকাশে সেই কান্না মানুষের অন্তরে এসে বেজেছে। সমস্ত আকাশে সেই কান্নাই একটি সুন্দর জলপাত্রের রেখায় রেখায় নিঃশব্দ হয়ে দেখা দেয়। এই পাত্র দিয়ে অসমী আকাশের অমৃত নির্ঝরের রসধারা ভরতে হবে বলেই শিল্পীর মনে ডাক পড়েছিল অব্যক্তের গভীরতা থেকে অনির্বচনীয়ের রসধারা। এতে করে যে রস মানুষের কাছে এসে পৌঁছবে, সে তো শরীরের তৃষ্ণা মেটাবার জন্যে নয়, শরীরের পিপাসা মেটাবার যে জল তার জন্যে। ভার হোক গণ্ডূষ হোক, কিছুতেই আসে যায় না। এমন অপরূপ পাত্রের প্রয়োজন কি? কি বিচিত্র এর গড়ন, কত রং দিয়ে আঁকা। একে সময় নষ্ট করা বললে প্রতিবাদ করা যায় না। রূপদক্ষ আপনার চিত্তকেই একটি ঘটের উপর উজাড় করে ঢেলে দিয়েছে। বলতে পারো সমস্তই বাজে খরচ হলো, সে কথা মানি। সৃষ্টির বাজে খরচের বিভাগেই অসীমের খাস তহবিল। ওইখানেই যত রঙের রঙ্গিমা, রূপের ভঙ্গি। যারা মুনাফার হিসাব রাখে তারা বলে এটা লোকসান, যারা সন্ন্যাসী তারা বলে এটা অসংযম। বিশ্বকর্মা তার হাপড় হাতুড়ি নিয়ে ব্যস্ত, এর দিকে তাকান না। বিশ্বকবি এই বাজে খরচের বিভাগে তার থলি ঝুলি কেবলই উজাড় করে দিয়েছেন। অথচ রসের ব্যাপার আজও দেউলে হলো না। শরীরের পিপাসা ছাড়া আরেক পিপাসাও মানুষের আছে। সঙ্গীত চিত্র সাহিত্য মানুষের হৃদয়ের সম্বন্ধে সেই পিপাসাকেই জানান দিচ্ছে। ভোলবার জো কি, সে যে অন্তর্বাসী একের বেদনা। সে বলছে, আমাকে বাহিরে প্রকাশ করো রূপে রঙে সুরে বাণীতে নৃত্যে। যে যেমন করে পারো আমার অব্যক্ত ব্যথাটিকে ব্যক্ত করে দাও। এই ব্যাকুল প্রার্থনা যার হৃদয়ের গভীরে এসে পৌঁছেছে, সে আপিসের তারা ব্যবসায়ের তাগিদ হিতৈষীর করা হুকুম ঠেলে ফেলে দিয়ে বেরিয়ে পড়েছে। কিছু না, একখানি তম্বুরা হাতে নিয়ে ঘর ছেড়ে বাইরে এসেছে। কি যে করবে কে জানে, সুরের পর সুর, রাগের পর রাগ যে তার অন্তরে বাজিয়ে তুলবে সে কে? সে তো বিজ্ঞানে যাকে প্রকৃতি বলে থাকে সেই প্রকৃতি নয়। প্রাকৃতিক নির্বাচনের জমা খরচের খাতায় তার হিসাব মেলে না। প্রাকৃতিক নির্বাচন তার জঠরের মধ্যে হুকুম জাহির করছে, কিন্তু মানুষ কি পশু যে প্রাকৃতিক নির্বাচনের চাবুকের চোখে প্রকৃতির নির্দিষ্ট পথে চলবে? লীলাময় মানুষ প্রকৃতিকে ডেকে বললে, আমি রসে ভোর, আমি তোমার তাবেদার নই, চাবুক লাগাও তোমার পশুদের পিঠে।
আমি তো ধনী হতে চাইনি, আমি তো পালোয়ান হতে চাইনি। আমার মধ্যে সেই বেদনা আছে যা নিখিলের অন্তরে। আমি লীলাময়ের শরিক। এই কথাটি জানতে হবে মানুষ কেন ছবি আঁকতে বসে, কেন গান করে। কখনো কখনো যখন আপন মনে গান গেয়েছি তখন কিটসের মতোই আমাকেও একটা গভীর প্রশ্ন ব্যাকুল করে তুলেছে। জিজ্ঞাসা করেছি, এ কি মায়া মাত্র, না এর কোনো অর্থ আছে? গানের সুরে নিজেকে ভাসিয়ে দিলেম, আর সব জিনিসের মূল্য যেন এক মুহূর্তে বদলে গেল। যা অকিঞ্চিতকর ছিল তাও অপরূপ হয়ে উঠল। কেন? কেননা গানের সুরের আলোয় এতক্ষণে সত্যকে দেখলুম। অন্তরে সর্বদা এই গানের দৃষ্টি থাকে না বলেই সত্য তুচ্ছ হয়ে সরে যায়। সত্যের ছোট বড় সকল রূপই যে অনির্বচনীয় তা আমরা অনুভব করতে পারিনি। নিত্য অভ্যাসের স্থূল পর্দায় তার দীপ্তিকে আবৃত করে দেয়। সুরের বাহন সেই পর্দার আড়ালে সত্যলোকে আমাদের নিয়ে যায়। সেখানে পায়ে হেঁটে যাওয়া যায় না, সেখানে যাবার পথ কেউ চোখে দেখেনি। একটু বেশি কবিত্ব লাগছে, শ্রোতারা মনে ভাবছেন বাড়াবাড়ি হচ্ছে। একটু বুঝিয়ে বলবার চেষ্টা করা যাক। আমাদের মন যে জ্ঞানরাজ্যে বিচরণ করে সেটা দুইমুখ পদার্থ। তার একটা দিক হচ্ছে তথ্য, আরেকটা দিক হচ্ছে সত্য। যেমনটি আছে তেমনটির ভাব হচ্ছে তথ্য। সেই তথ্য যাকে অবলম্বন করে থাকে সেই সত্য। আমার ব্যক্তিরূপটি হচ্ছে আমাতে বদ্ধ আমি। এই যে তথ্যটি, এ অন্ধকারবাসী, এ আপনাকে আপনি প্রকাশ করতে পারে না। যখনই এর পরিচয় কেউ জিজ্ঞাসা করবে তখনই একটি বড় সত্যের দ্বারা এর পরিচয় দিতে হবে। যে সত্যকে সে আশ্রয় করে আছে, বলতে হবে আমি বাঙালি। কিন্তু বাঙালি কি? ও তো একটা অবিচ্ছিন্ন পদার্থ, ধরা যায় না, ছোঁয়া যায় না। তা হোক, ওই ব্যাপক সত্যের দ্বারাই তথ্যের পরিচয়। তথ্য খণ্ডিত, স্বতন্ত্র। সত্যের মধ্যে সে আপন বৃহৎ ঐক্যকে প্রকাশ করে। আমি ব্যক্তিগত আমি, এই তথ্যটুকুর মধ্যে আমি মানুষ, এই সত্যটিকে যখন আমি প্রকাশ করি তখনই বিরাট একের আলোকে আমি নিত্যতায় উদ্ভাসিত হই। তথ্যের মধ্যে সত্যের প্রকাশই হচ্ছে প্রকাশ। যেহেতু সাহিত্য ও ললিত কলার কাজই হচ্ছে প্রকাশ, এই জন্যে তথ্যের পাত্রকে আশ্রয় করে আমাদের মনকে সত্যের স্বাদ দেওয়াই তার প্রধান কাজ। এই স্বাদটি হচ্ছে একের স্বাদ, অসীমের স্বাদ। আমি ব্যক্তিগত আমি, এটা হলো আমার সীমার দিকের কথা। এখানে আমি ব্যাপক একের থেকে বিচ্ছিন্ন। আমি মানুষ, এটা হলো আমার অসীমের অভিমুখী কথা। এখানে আমি বিরাট একের সঙ্গে যুক্ত হয়ে প্রকাশমান। চিত্রে যখন ছবি আঁকতে বসেন তখন তিনি তথ্যের খবর দেবার কাজে বসেন না। তখন তিনি তথ্যকে ততটুকু মাত্র স্বীকার করেন যতটুকুর দ্বারা তাকে উপলক্ষ করে কোনো একটা সুষমার ছন্দ বিশুদ্ধ হয়ে দেখা দেয়। এই ছন্দটি বিশ্বের নিত্যবস্তু। এই ছন্দের ঐক্যসূত্রেই তথ্যের মধ্যে আমরা সত্যের আনন্দ পাই। এই বিশ্বছন্দের দ্বারা উদ্ভাসিত না হলে তথ্য আমাদের কাছে অকিঞ্চিতকর। গোধূলি বেলায় একটি বালিকা মন্দির থেকে বাহির হয়ে এলো। এই তথ্যটি মাত্র আমাদের কাছে অতি সামান্য। এই সংবাদ মাত্রের দ্বারা এই ছবিটি আমাদের কাছে উজ্জ্বল হয়ে ওঠে না। আমরা শুনেও শুনিনে একটি চিরন্তন এক রূপে এটি আমাদের চিত্তে স্থান পায় না। যদি কোনো নাছোড়বান্দা বক্তা আমাদের মনোযোগ জাগাবার জন্যে এই খবরটির পুনরাবৃত্তি করে তাহলে আমি বিরক্ত হয়ে বলি, না অনুভব করিনে বলে এ ঘটনাটি আমার কাছে সত্যই নয়। কিন্তু যে মুহূর্তে ছন্দের সুরে উপমার যোগে এই সামান্য কথাটাই একটি সুষমার অখণ্ড ঐক্যে সম্পূর্ণ হয়ে দেখা দিল, অমনি এ প্রশ্ন শান্ত হয়ে গেল যে তাতে আমার কি?
কারণ সত্যের পূর্ণরূপ যখন আমরা দেখি তখন তার সঙ্গে ব্যক্তিগত সম্বন্ধের দ্বারা আকৃষ্ট হইনে সত্যগত সম্বন্ধের দ্বারা আকৃষ্ট হই। গোধূলি বেলায় বালিকা মন্দির হতে বাহির হয়ে এলো। এই কথাটিকে তথ্য হিসেবে যদি সম্পূর্ণ করতে হতো তাহলে হয়তো আরও অনেক কথা বলতে হতো। আশপাশের অধিকাংশ খবরই বাদ গিয়েছে। কবি হয়তো বলতে পারতেন, যে সময় বালিকার খিদে পেয়েছিল এবং মনে মনে মিষ্টান্ন বিশেষের কথা চিন্তা করছিল, হয়তো সেই সময় এই চিন্তাই বালিকার পক্ষে সকলের চেয়ে প্রবল ছিল। কিন্তু তথ্য সংগ্রহ কবির কাজ নয়, এই জন্যে খুব বড় বড় কথাই ছাঁটা পড়েছে। সেই তথ্যের বাহুল্য বাদ পড়েছে বলেই সঙ্গীতের বাঁধনের ছোট কথাটি এমন একত্বে পরিপূর্ণ হয়ে উঠেছে, কবিতাটি এমন সম্পূর্ণ অখণ্ড হয়ে জেগেছে। পাঠকের মন এই সামান্য তথ্যের ভিতরকার সত্যকে এমন গভীরভাবে অনুভব করতে পেরেছে, এই সত্যের ঐক্যকে অনুভব করবা মাত্রই আমরা আনন্দ পাই। যথার্থ গুণী যখন একটা ঘোড়া আঁকেন তখন বর্ণ রেখা সংস্থানের দ্বারা একটি সুষমা উদ্ভাবন করে, সেই ঘোড়াটিকে একটি সত্যরূপে আমাদের কাছে পৌঁছিয়ে দেন, তথ্যরূপে নয়। তার থেকে সমস্ত বাজে খুঁটিনাটির বিক্ষিপ্ততা বাদ পড়ে যায়। একখানা ছবি আপনার নিরতিশয় ঐক্যটিকে প্রকাশ করে তথ্যগত ঘোড়ার বহুল আত্মত্যাগের দ্বারা, তবে এই ঐক্যটি বাধামুক্ত বিশুদ্ধ রূপে ব্যক্ত হয়। কিন্তু তথ্যের সুবিধা এই যে তার পরীক্ষা সহজ। ঘোড়ার ছবি যে ঠিক ঘোড়ার মতোই হয়েছে তা প্রমাণ করতে দেরি লাগে না। ঘোর অরসিক ঘোড়ার কানের ডগা থেকে আরম্ভ করে তার লেজের শেষ পর্যন্ত হিসাব করে মিলিয়ে দেখতে পারে। হিসাবে ত্রুটি হলে গম্ভীরভাবে মাথা নেড়ে মার্কা কেটে দেয়। ছবিতে ঘোড়াতে যদি ঘোড়া মাত্রই দেখানো হয় তাহলে পুরোপুরি হিসাব মেলে, আর ঘোড়া যদি উপলক্ষ হয় আর ছবিই যদি লক্ষ্য হয় তাহলে হিসাবের খাতা বন্ধ করতে হয়। বৈজ্ঞানিক যখন ঘোড়ার পরিচয় দিতে চান তখন তাকে একটা শ্রেণীগত সত্যের আশ্রয় নিতে হয়। এই ঘোড়াটি কি না একটি বিশেষ শ্রেণীভুক্ত স্তন্যপায়ী চতুষ্পদ, এই রকম ব্যাপক ভূমিকার মধ্যে না আনলে পরিচয় দেবার কোনো উপায় নেই। সাহিত্যে ও আর্টেও একটি ব্যাপক ভূমিকা আছে। সাহিত্যে ও আর্টে কোনো বস্তু যে সত্য তার প্রমাণ হয় রসের ভূমিকায়, অর্থাৎ যে বস্তু যদি এমন একটি রূপরেখা গীতের সুষমাযুক্ত ঐক্য লাভ করে যাতে করে আমাদের চিত্ত আনন্দের মূল্যে তাকে সত্য বলে স্বীকার করে, তা হলেই তার পরিচয় সম্পূর্ণ হয়। তা যদি না হয় অথচ যদি তথ্য হিসাবে সে বস্তু এক্কেবারে নিখুঁত হয় তাহলে অরসিক তাকে বরমাল্য দিলেও রসজ্ঞ তাকে জ্ঞান বর্জন করেন। জাপানি কোনো ওস্তাদের ছবিতে দেখেছিলুম একটি মূর্তির সামনে সূর্য, কিন্তু পেছনে ছায়া নেই। এমন অবস্থায় যে লম্বা ছায়া পড়ে এ কথা শিশুও জানে, কিন্তু বস্তুবিদ্যার খবর দেবার জন্যে তো ছবির সৃষ্টি নয়। কলা রচনাতেও যারা ভয়ে ভয়ে তথ্যের মজুরি করে তারা কি ওস্তাদ? অতএব রূপের মহলে রসের সত্যকে প্রকাশ করতে গেলে তথ্যের দাসখত থেকে মুক্তি দিতে হয়। একটা ছেলে ভোলানো ছড়া থেকে এর উদাহরণ দিতে চাই। খোকা এলো নাই লাল জুতুয়া পায়। জুতা জিনিসটা তথ্যের কোঠায় পড়ে, এ সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। চীনে মুচির দোকানে নগদ কুড়ি দিলেই মাপসই জুতা পছন্দসই আকারে পেতে সবাই পারে, কিন্তু জুতুয়া চীনে ম্যান দূরে থাক, বিলেতি দোকানের বড় ম্যানেজারও তার খবর রাখে না। জুতুয়ার খবর রাখে মা আর রাখে খোকা। এই জন্যে এই সত্যটিকে প্রকাশ করতে হবে বলে জুতা শব্দের ভদ্রতা নষ্ট করতে হলো। তাতে আমাদের শব্দাম্বুধি বিক্ষুব্ধ হতে পারে, কিন্তু তথ্যের জুতা সত্যের মহলে চলে না বলেই ব্যাকরণের আক্রোশকেও উপেক্ষা করতে হয়। কবিতা যে ভাষা ব্যবহার করে সেই ভাষার প্রত্যেক শব্দটির অভিধান নির্দিষ্ট অর্থ আছে। সেই বিশেষ অর্থেই শব্দের তথ্যসীমা। এই সীমাকে ছাড়িয়ে শব্দের ভেতর দিয়েই তো সত্যের অসীমতাকে প্রকাশ করতে হবে।
তাই কত ইশারা, কত কৌশল, কত ভঙ্গি। জ্ঞানদাসের একটি পদ মনে পড়ছে, রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মন পথ হারাইল। তথ্যবাগীশ এই কবিতা শুনে কি বললেন? ডুবেই যদি মরতে হয় তো জলের পাথার আছে। রূপের পাথার বলতে কি বোঝায়? আর চোখ যদি ডুবেই যায় তবে রূপ দেখবে কি দিয়ে? আবার যৌবনের বন কোন দেশের বন? সেখানে পথ পাই বা কে, আর হারাই বা কি উপায়? যারা তথ্য খোঁজেন তাদের এই কথাটা বুঝতে হবে যে নির্দিষ্ট শব্দের অর্থ যে তথ্যের দুর্গ ফেদে বসে আছে ছলে বলে কৌশলে, তারই মধ্যে ছিদ্র করে নানা ফাঁকে নানা আড়ালে সত্যকে দেখাতে হবে। দুর্গের পাথরের গাঁথুনি দেখাবার কাজ তো কবির নয়। যারা তথ্যের দিকে দৃষ্টি রাখে তাদের হাতে কবিদের কি দুর্গতি ঘটে তার একটা দৃষ্টান্ত দিই। আমি কবিতা একটি বৌদ্ধ কাহিনী লিখেছিলেন। বিষয়টি হচ্ছে এই: একদা প্রভাতে অনাথ পিণ্ডদ প্রভু বুদ্ধের নামে শ্রাবস্তি নগরের পথে ভিক্ষা মেঘে চলেছেন। ধনীরা এনে দিল ধন, শ্রেষ্ঠীরা এনে দিল রত্ন, রাজঘরের বধূরা এনে দিলে হীরা মুক্তার কণ্ঠী। সব পথে পড়ে রইল, ভিক্ষার ঝুলিতে উঠল না। বেলা যায়, নগরীর বাহিরের পথের ধারে গাছের তলায় অনাথ পিণ্ডদ দেখলেন এক ভিক্ষুক মেয়ে। তার আর কিছুই নেই, গায়ে একখানি জীর্ণ চির। গাছের আড়ালে দাঁড়িয়ে এই মেয়ে সেই চিরখানি প্রভুর নামে দান করলে। অনাথ পিণ্ডদ বললেন, অনেকে অনেক দিয়েছে কিন্তু সব তো কেউ দেয়নি। এতক্ষণে আমার প্রভুর যোগ্য দান মিলল, আমি ধন্য হলুম। একজন প্রবীণ বিজ্ঞ ধার্মিক খ্যাতিমান লোক এই কবিতা পড়ে বড় লজ্জা পেয়েছিলেন। বলেছিলেন, এ তো ছেলে মেয়েদের পড়বার যোগ্য কবিতা নয়। এমনি আমার ভাগ্য আমার খোড়া কলমখানার মধ্যে পড়তেই আছে। যদি বা বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে আমার গল্প আহরণ করে আনলুম, সেটাতেও সাহিত্যের আব্র নষ্ট হলো। নীতি নিপুণের চক্ষে তথ্যটাই বড় হয়ে উঠল, সত্যটা ঢাকা পড়ে গেল। হায় রে কবি, একে তো ভিখারিনীর কাছ থেকে দান নেওয়াটাই তথ্য হিসাবে অধর্ম, তারপরে নিতান্ত নিতেই যদি হয় তাহলে তার পাতার কুঁড়ের ভাঙা ঝাপটা কিংবা একমাত্র মাটির হাঁড়িটা নিলে তো সাহিত্যের স্বাস্থ্য রক্ষা হতে পারত। তথ্যের দিক থেকে একথা নতশিরে মানতেই হবে। এমনকি আমার মতো কবি যদি তথ্যের জগতে ভিক্ষা করতে বেরোতো তবে কখনোই এমন গর্হিত কাজ করত না, এবং তথ্যের জগতের পাগলাগারদের বাইরে এমন ভিক্ষুক মেয়ে কোথাও মিলত না। রাস্তার ধারে নিজের গায়ের একখানি মাত্র কাপড় যে ভিক্ষা দিত, কিন্তু সত্যের জগতে স্বয়ং ভগবান বুদ্ধের প্রধান শিষ্য এমন ভিক্ষা নিয়েছেন এবং ভিখারিনী এমন অদ্ভুত ভিক্ষা দিয়েছে, এবং তারপরে সে মেয়ে যে কেমন করে রাস্তা দিয়ে ঘরে ফিরে যাবে সে তর্ক সেই সত্যের জগৎ থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। তথ্যের এত বড় অপলাপ ঘটে ও সত্যের কিছুমাত্র খর্বতা হয় না। সাহিত্যের ক্ষেত্রটা এমনই। রসবস্তুর এবং তথ্যবস্তুর এক ধর্ম এবং এক মূল্য নয়। তথ্য জগতের যে আলোক রশ্মি দেওয়ালে এসে ঠেকে যায়, রস জগতের সেই রশ্মি স্থূলকে ভেদ করে অনায়াসে পার হয়ে যায়। তাকে মিস্ত্রি ডাকতে বা শীত কাটতে হয় না। রস জগতে ভিখারির জীর্ণ চিরখানা থেকেও নেই, তার মূল্যও তেমনি লক্ষপতির সমস্ত ঐশ্বর্যের চেয়ে বড়। এমনই উল্টো পাল্টা কাণ্ড। তথ্য জগতে একজন ভালো ডাক্তার সব হিসাবেই খুব যোগ্য ব্যক্তি, কিন্তু তার পয়সা এবং পসার যতই অপর্যাপ্ত হোক না কেন তার উপরে 14 লাইনের কবিতা লেখাও চলে না। নিতান্ত যে উমেদার সে যদি বা লিখে বসে তাহলে বড় ডাক্তারের সঙ্গে যোগ থাকা সত্ত্বেও 14 দিনও সে কবিতার আয়ু রক্ষা হয় না। অতএব রসের জগতের আলোক রশ্মি এত বড় ডাক্তারের মধ্য দিয়েও পার হয়ে যায়, কিন্তু এই ডাক্তারকে যে তার সমস্ত প্রাণ মন দিয়ে ভালোবেসেছে তার কাছে ডাক্তার রসবস্তু হয়ে প্রকাশ পায়। হবামাত্র ডাক্তারকে লক্ষ্য করে তার প্রেমাসক্ত অনায়াসে বলতে পারে, জনম অবধি হাম রূপ নেহারুনু নয়ন তো তিরোপিত ভেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখুনু তবু হিয়ে জরুনু ন গেল।
আঙ্গিক বলছেন লাখ লাখ যুগ পূর্বে ডারউইনের মতে ডাক্তারের পূর্বতন সত্তা যে কী ছিল সে কথা উত্থাপন করা নীতিবিরুদ্ধ না হলেও রুচিবিরুদ্ধ। যা হোক, সোজা কথা হচ্ছে ডাক্তারের কুষ্ঠিতে লাখ লাখ যুগের অঙ্কপাত হতেই পারে না। তর্ক করা মিছে, কারণ শিশু এ কথা জানে ডাক্তার যে সে তো সেদিন জন্মেছে, কিন্তু বন্ধু যে সে নিত্যকালের হৃদয়ের ধন। সে যে কোনো এক কালে ছিল না আর কোনো এক কালে থাকবে না, সে কথা মনেও করতে পারিনি। জ্ঞানদাসের দুটি পংক্তি মনে পড়ছে। এক দুই গানাইতে অন্ত নাহি পাই, রূপে গুণে রসে প্রেমে আরতি বাড়াই। এক দুইয়ের ক্ষেত্র হলো বিজ্ঞানের ক্ষেত্র, কিন্তু রসসত্যের ক্ষেত্রে যে প্রাণের আরতি বাড়তে থাকে সে তো অঙ্কের হিসাবে বাড়ে না। সেখানে এক দুইয়ের বালাই নেই, নাম তার দৌরাত্ম্য নেই। অতএব কাব্যের বা চিত্রের ক্ষেত্রে যারা সার্ভে বিভাগের মাপকাঠি নিয়ে সত্যের চারদিকে তথ্যের সীমানা এঁকে পাকা পিলপে গেথে তুলতে চায়, গুণীরা চিরকাল তাদের দিকে তাকিয়ে বিধাতার কাছে দরবার করেছে। ইতর তাপস তানি যথেচ্ছায়া বিতর তানি সহি চতুরানন অরসিকেষু রসস্য নিবেদনং শিরসি মা লিখো মা লিখো মা লিখে। বিধি হে যত তাপ মোর দিকে হানিবে, অবিচল রব তাহে রসের নিবেদন অরসিকে, ললাটি লিখো না হে লিখো না হে।